আপনার কি মনে হয় আসলেই কি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়ে গেল নাকি আরো খারাপ হলো? বদিউর রহমান স্যারকে অনেকদিন পরে দেখা হলো, ওনাকে নাকি কোথাও আমি ঠেটা বলেছি। আজকেও দেখি কি পরিমাণ ঠেটা আমি করে আমি দেখি। উনি একরকম মানুষ, এটা সবাই জানে। ওনার হয়তো কথা এবং আমার কথা একটু ভিন্নতর হবে, কারণ এইটা হবে না কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ধর্ষণ, বলাৎকার, এগুলো একটা কমন ফেনোমেনা। ধরেন চাঁদাবাজি, দুর্নীতি, এগুলা। তো আমার কথা হচ্ছে যে আমরা এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পড়েছি, কিন্তু আমরা কেউই কোনো সরকারি জাতি গঠনের চেষ্টা করি নাই। আমাদের 10-12 প্রকার, আগেও বলেছি বোধহয়, 10-12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, সবাই সব দিক থেকে মাস্টার ডিগ্রিতে, যার ফলে প্রত্যেকটা জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারিনি। আমরাই পড়েছি, আদর্শ লিপি পড়েছি, সেখানে অনেক আদর্শের কথা শুনেছি। এখন তো নাই। ধরেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, ব্যাপারটা তো এরকম হয়ে গেছে। তা আপনি যেটা বলছেন যে এক্ষেত্রে আমি একটা উদাহরণ বরাবরই দিই, বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু অ্যাসিড থ্রোয়িং খুব মারাত্মক আকার ধারণ করেছিল। তখন তিনি আইন করলেন, ক্যাপিটাল পানিশমেন্ট দিলেন, এবং যাবজ্জীবন, অল্প হলে যাবজ্জীবন, উপরে ফাঁসির রায়, সেটা কার্যকরী করলেন। এখন কিন্তু অ্যাসিড থ্রোয়িং নাই। তো আপনার ধরেন এই যে খুন, হত্যা, এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, কিন্তু জাতির যদি ঠিক না হয় এটা চলতে থাকবে এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনার সরকার যখনই যে সরকারই আসে, সরকারের খুব একটা পরিবর্তন কিন্তু দেখা যায় না। সরকার কিন্তু কখনোই জাতি গঠন করা, দেশ গঠন করা, দেশের অন্যায় অবিচার এই সবগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, কারণ সরকারের ভিতরেই তো এরকম অনাচারকারী থাকে, যার ফলে কালেকটিভলি সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না। সুতরাং দেশের অবস্থা আমি বলবো আগে যে তিমিরেই ছিল সেখানেই আছে। আপনি যেটা বলেছেন যে তুমি কি আগের মতোই আছো, আমরা এখনো আগের মতোই আছি। দৃশ্যমান যদিও বলা হয় চেষ্টা করছি, চেষ্টায় কোনো কাজ হচ্ছে না। এই জনাব বদিউর রহমান, আপনাকে আমি অন্য একটি বিষয়ে প্রশ্ন করি। সেটি হচ্ছে যে কর হার নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং সেখানে বেসরকারি যারা চাকরিজীবী তারা এই নতুন কর হারে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে, যদিও করের উচ্চ আয়সীমা, করমুক্ত আয়ের উচ্চ আয়সীমাটাকে একটু বাড়ানো হয়েছে, কিন্তু পরের স্ল্যাবটা তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার ফলে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আগে তারা ওই আয়ে যে কর দিতেন 3.5 লাখ টাকায়, এখন 3,75,000 টাকায় তার চেয়ে বেশি কর দিবেন। কেননা তাদের পরবর্তী স্ল্যাবে 5%-এর জায়গায় সেটা 10% হয়ে গিয়েছে এবং 7টি কর ধাপকে কমিয়ে 6টি কর ধাপ করে দেওয়া হয়েছে। এর বাইরে আরেকটি কাজ করা হয়েছে, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি অনেক বেশি, উচ্চ কর যেটা ধার্য করা হয়েছে সেখানে স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে করমুক্ত আয়সীমা 25,000 টাকা মাত্র বাড়ানো হয়েছে, কিন্তু যেসব জায়গাতে বিনিয়োগের রিবেট ছিল সেই রিবেটের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সে বিনিয়োগ করে যে রিবেট নিতে পারতো সেটা নিতে পারছে না, ফলে কর বেড়ে যাচ্ছে। এবং একই সাথে সঞ্চয়পত্রের যে ফাইনাল সেটেলমেন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতে যারা সঞ্চয়পত্র কিনে রেখেছিলেন এবং তখন কর দিয়েছেন, সে একই সঞ্চয়পত্রের আয়ে এইবার বেশি কর দিতে হবে। তাহলে শেষ পর্যন্ত এই যে ব্র্যাকেট ক্রিপ বা এক ধরনের না জানিয়ে বা সরাসরি কর না বসিয়েও বেশি টাকা নিয়ে নেওয়া হচ্ছে এবং বেসরকারি চাকরিজীবীদের উপর এটা যে প্রভাব পড়বে সেটার বিষয়ে সরকার কোনো বিবেচনা করছেন না। উল্টো সরকারি চাকরিজীবীদের বেলায় কিন্তু তারা বেতন বাড়াচ্ছেন, কিন্তু এটা তো কোথাও বলা নেই যে বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে। তাহলে কি সে আগের মতোই থেকে গেল পুরো ব্যবস্থা, যেখানে কিনা মানুষের জীবনযাত্রার একটা স্বাচ্ছন্দ্য আনার জন্য চেষ্টা করার কথা সরকারের, সেখানে উল্টো যা আয় করতো তার চেয়ে সেই আয় কমিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হলো। দিনের শেষে তার তো খরচ করার টাকা থাকবে না। 5%-এর স্ল্যাবটা তুলে দেওয়া প্রস্তাব হিসাবে আছে, যদি উঠে দিয়ে এটা ঠিক হবে না। তার কারণ আমি ওখানে এনবিআরে যখন চেয়ারম্যান ছিলাম সেই সময় তো 2007, ওই সময় আমি কিন্তু মাঝখানে 10 এবং 15, নিচে 5-এর কথা তো তুলেছিলামই, 10 এবং 15-র মাঝখানেও 12.5-তে আরেকটা স্ল্যাব করার চিন্তা করেছিলাম। তার কারণ আমার একটা পলিসি ছিল যেটা আমি হিসাব করে দেখেছিলাম, সেটা হলো মোর সেল লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট।
যে হার কম, বেশি বেশি একেবারে ধনীদের উপর সম্পদ কর যান, আরও বড়তে যান। একসময় আমাদেরও 50% উপরে ট্যাক্সের বিধান ছিল, একসময় আমরাও 50% উপরেও ট্যাক্স দেওয়া হয়েছে, উপরে স্ল্যাব ছিল। তো 5%টা যেটা করেছে এটা তুলে দেওয়াটা ঠিক হবে না। বরং আমি সবসময় বলেছিলাম যে উপরের দিকে একেবারে বড় যারা 25%, 30% এই সীমাটা তো একটা কমিয়ে নেওয়া দরকার ছিল। 30% না করে 25% থাকবে, কারণ করের চাপটা যত বাড়বে আপনি কালেকশনের ক্যাপাসিটি তত বাড়াতে হবে। বাড়াতে হবে। তা না বাড়াইলে যত কম থাকবে তত আপনার জন্য ইজি হবে। আপনি আওতা বাড়ান, আমি নেটটা সবসময় বলতে চাই না, নেট বললে মনে হয় যেন জাল মেরে ধরা টরা এরকম মনে হয়। তো আওতা বাড়ান, সহনীয় পর্যায়ে থাকুক, কারণ বাজেটে বাস্তবায়নের জন্য সবসময় 3টা জিনিস বিবেচনা রাখতে হয়। আমি আগেও একবার বলেছিলাম, সেটা হইল অ্যাফোর্ডেবল কিনা। আপনি যাদের উপরটা যেটা ধার্য করবেন এটা অ্যাফোর্ডেবল কিনা, তার পক্ষে জুলুম করে কোনো উন্নয়নের জন্য হোক, রাষ্ট্রের সুবিধার জন্য হোক নেওয়া যাবে না। তাহলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, নিরিবিলি দেবে অ্যাফোর্ডেবল হইলে। আর দ্বিতীয়টা হইল আপনার সেটা ইমপ্লিমেন্টেবল কিনা। আপনি নিজে করলেন, অ্যাফোর্ডেবল হইলেও কালচারালি সংস্কৃতির দিক থেকে আমরা দিতে চাই না। দেশপ্রেমের একটা বিরাট ব্যাপার আছে, আমরা ফাঁকিতে অভ্যস্ত হই, আমরা নেতা মানি না, সিদ্ধান্ত মানি না। আমাদের এই আনরুলিনেসটা এখন না, বহু আগে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটার উপরে কর বসিয়ে দিয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু প্রভিডেন্ট ফান্ডের উপরে কর নাই। এবং আরেকটা বিষয়, বেসরকারি চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা তো কম। একটা সংবাদপত্রে যিনি চাকরি করেন, কালকে চাকরি চলে গেলে নতুন সংবাদপত্রে তিনি যখন জয়েন করবেন সেই সংবাদপত্রে প্রভিডেন্ট ফান্ড নাও থাকতে পারে। অতএব তিনি কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো চাকরির শুরু থেকে একেবারে রিটায়ারমেন্ট পর্যন্ত যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটানো যায় বা জমা দেওয়া যায়, সেই সুবিধা কিন্তু অনেক প্রাইভেট চাকরিজীবী সারা জীবনে পান না। ভালো প্রতিষ্ঠানে গেলে থাকে প্রভিডেন্ট ফান্ড, ভালো প্রতিষ্ঠানে না গেলে প্রভিডেন্ট ফান্ড থাকে না। অথচ সেই প্রভিডেন্ট ফান্ডের উপরে, বেতনের টাকার যে প্রভিডেন্ট ফান্ড সেটার উপরে কর বসিয়ে দিয়েছে। একই দেশে বেসরকারি চাকরি আর সরকারি চাকরির কর নীতিতে পার্থক্য হবে কেন? টাকা কি বেসরকারিদেরটা আলাদা, অন্য ছবি থাকে টাকার উপরে, আর সরকারিদের ছবি আলাদা থাকে? প্রশ্নটা তো কঠিন, উত্তর তো সহজভাবে দেয়া আরো কঠিন হয়ে যাবে। সেটা হইল বৈষম্য বেশি বেড়ে যাচ্ছে। তাহলে জুলাই আন্দোলনের বৈষম্যহীনতা কোথায় গেল? আপনার জুলাই আগস্টে যারা বৈষম্যহীন বলেছে তারা নিজেই তো বৈষম্যহীন হয় নাই। কারণ তারা যদি বৈষম্যহীন হওয়ার চেষ্টা করতো তাহলে তো তারা প্রথমেই লেখাপড়ায় ফিরে যেত, তারা তো এই ক্ষমতাতে চলে আসতো না। সেটাই তো বৈষম্যহীন নয় বলে প্রথমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তো এইগুলো আপনার ওয়েলফেয়ার স্টেটের বিচার বিবেচনাটা একটা লেভেলে, সরকারি বেসরকারি হোক, কিন্তু স্ট্যান্ডার্ডটা মিনিমাম একরকম থাকা ভালো। এই যেটা বললেন আপনি, বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স বসবে, সরকারের প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স বসবে না, এগুলো কোনো অবস্থাতে ভালো নজির নয়। ভারতের মুদ্রাস্ফীতি 3%, পাকিস্তানের 4%, শ্রীলঙ্কাতে এখন প্রায় শূন্যের কোঠায়। অথচ সেই শ্রীলঙ্কা কিছুদিন আগে কি অবস্থায় ছিল? এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এটা তো সরকারের ব্যর্থতা। এর আগে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, তার আগে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতার জন্য দেশবাসী কেন জরিমানা দিবে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে, দেশে নাকি প্রায় 1,15,00,000 বা 14,00,000 টিনধারী আছেন। এবার তো নিয়ম করা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে, যে কোনো কিছু করতে গেলে টিন লাগবে। এই যে ব্যাংক অ্যাকাউন্টে এটা নাকি আবার উঠাই দিচ্ছে। উঠায় দিলেও ধরেন নিয়ম তো ওইটাই থাকবে যে টিন না থাকলে 15% কর দিতে হবে ইনকামের উপরে। এখন বহু লোক তো টিন ছাড়া 15%-এর জায়গায় চলে যাবে। টিন নাই, 15% দিয়ে সে 20%-এর যে কর বা 25%-এর কর সেটাকে এড়াবে হয়তো। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, 1,14,00,000-এর মধ্যে নাকি মাত্র 40 লাখ লোক রিটার্ন জমা দেয়। তাহলে বাকিদের রিটার্ন জমা দিতে বাধ্য করুক, সেটা না করে এই 40 লাখের উপর কেন কর বাড়াচ্ছে? আপনি এখন যে প্রশ্ন করলেন এটা তো আমি বহুবার বলে আসছি, যে যাদের রিটার্ন দেই না এটা নিতে পারছে না কেন, নেওয়া হচ্ছে না কেন, এটা তো কোনো কঠিন বিষয় না। আপনি কোনো কোনো কারণে সরকার বাধ্য করে এই জিনিস করতে হইলে তার একটা টিআইএন নাম্বার থাকা লাগবে, সেটা করেছে।
কিন্তু ট্যাক্সেবল ইনকাম না হইলেও রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে তারা রিটার্ন দিচ্ছে না, তার মানে সরকারের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তার সক্ষমতার অভাবে কিংবা সদিচ্ছার অভাবে ওটা নিতে পারতেছে না। নিয়ম যেটা আছে সেটা এক্সিকিউট করতে হবে, পালন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে না নেওয়াটা সরকারের ব্যর্থতা। এটা ম্যাটার অফ 2 উইকস, বেশি লাগে না, 2 সপ্তাহের মধ্যে সব চলে আসবে। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার এসিআর দেয়া, কর্মকর্তার এসিআর দেয়া, দেখা যায় এটা মাসকে মাস, বছর শেষ হওয়ার পরে নির্দিষ্ট টাইম 3 মাস 6 মাস যায়, 1 বছর চলে যায়, তারপরেও দেয় না। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা হইল আপনার মনিটরিং হয় না, যার উপর যে দায়িত্ব তিনি রাখেন না। আমি ওখানে জয়েন করে বললাম যে একটা ক্র্যাশ প্রোগ্রাম 2 সপ্তাহ সময়, এই 2 সপ্তাহের মধ্যে যত বকে আছে সব পরিষ্কার করে দিতে হবে, না হলে যিনি করবেন না তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে। ক্লিয়ার হয়ে গেল তো। আপনার এটাও যদি রাজস্ব বোর্ড চায় পারবে, কেন চাচ্ছে না? এটা তো কিচ্ছু না, সহজ, করছে না। তা না করলে আরেকটা যেটা এখন আপনি বললেন যে সঞ্চয়পত্রের উপরে যে ফাইনাল সেটেলমেন্টটা চলে যাচ্ছে 10%, তার আগে 5% ছিল, এতে একটা বেনিফিট দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা হয় কি, আমি এটা নিজেও টের পাইনি, কিন্তু ব্যাংকে যাইয়া আমি সঞ্চয়পত্র করতে গেলাম পর, তখন আমাকে ম্যানেজার সাহেব ঘনিষ্ঠ হলে, স্যার আপনি আসছেন তো আপনি কি এখন করে জুলাইয়ের 2 তারিখে নিয়ে যাবেন কি না? তখন আমার মাথা হিট করলো। কারণটা বলে, স্যার বেশিরভাগ সঞ্চয়পত্র এই যে আপনারা সুবিধা রিবেটের জন্য হয়, রিবেটের জন্য হয় ওই জুন মাসের 27, 28, 29, 30-এর দিকে, যেদিন ব্যাংক ক্লোজিং না থাকে শেষ দিনেও করে আবার জুলাইয়ের 1-2 তারিখে আবার এনকেশ করে ফেলে। তাহলে মনিটরিং নেই। তো মনিটরিং করলেই হয়। আচ্ছা, যারা সঞ্চয়পত্র কিনে আগে ভাঙাবে এখন বোধহয় সেটা তাদের জরিমানা করলেই হয়। এখন সেটা করতেছে। আরেকটা জিনিস তো আছে, আর দ্বিতীয় হইল, এখন মনিটরিং সেটা আসতেছে যে এটা ফাইনাল সেটেলমেন্টে এভাবে 1 বছর, মিনিমাম 1 বছর থাকতে হবে। আমার কথা হইলো 1 বছর না, 5 বছর মেয়াদি যেটা করবে সেটা স্টেগারিং সিস্টেম হইতে হবে। 1 বছর রাখলে এতটুকু রিবেট, 2 বছর রাখলে এতটুকু, সেভাবে প্রফেশনাল ঠিক করে দিতে হবে। আর যিনি ভাঙ্গাই ফেলবেন, যেমন আমার স্ত্রীর 5 লাখ টাকা ওই ডাবল স্কিম করেছে একটা, এই কিছু টাকা হইলো, গা গরম, অস্থির, কেমনে গৃহিণীরা এটা করে। 50,000 টাকা জমলো একটা কিনলো, আবার 1 লাখ টাকা জমলো একটা কিনলো, করার এইভাবে অনেক গৃহিণী 40 বছর ধরে জমাচ্ছে। আচ্ছা, উনি এটা করতে যাইয়া, এই আজকেও কথা বললাম, ব্যাংকে গেলাম জানতে, করলো 6 মাস 7 মাস হইলো, ডাবল স্কিম, 6 বছরে দ্বিগুণ হবে। কিন্তু উনি বাপের বাড়ি গিয়ে কার থেকে শুনে আসলেন যে ব্যাংকে করেছেন ওই ব্যাংকের নাকি টাকা টুকা চলে যেতেছে। না, এটা তো সরকারের টাকা, এটা তো পাবে। আচ্ছা, তো সরকারের টাকা বলে যে ব্যাংক চলে গেলে তো আমি আটকাই গেলাম। হিসাব তো আছে, করলাম তো ব্যাংকে, টাকা সরকারের, এটা তো ওই ব্যাংকের ডাবল স্কিমের, সরকারের সঞ্চয়পত্র না। ও ব্যাংকের ওইটা তো হ্যাঁ। বলে যে ব্যাংক যখন চলে যাবে টাকা পাবো কই? তাহলে তো আমি আজকে খোঁজ দিলাম, বলে যে না, এখন আপনি উঠাইলে তো ওই কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে কিছু পাবেন না, মূলটা পাবেন। আর এই ফাঁকে ওই এটা আবার উঠানোর জন্য একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট করতে হয়, সেখানে আবার মেসেজ টেসেজ হাবজাব বলে কিছু তো কর্তন করছে, ওটা যাবে। আর পরে আরেকজন বললো যে 1 বছর যদি থাকে হয়তো 2% ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে আস্থাটা চলে যাচ্ছে সঞ্চয়পত্রের। সেখানে যদি আপনি তাহলে কি আমরা আগের জায়গায় থেকে গেলাম, আস্থাহীনতার মধ্যেই যাচ্ছি অনেক। আমি একটা প্রশ্ন করি, আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে যে যদি সঞ্চয়পত্রে ফাইনাল সেটেলমেন্ট নাই দেয়, তাহলে সঞ্চয়পত্রের সিলিং তুলে দিক, তাহলে তো নর্মাল কর হবে, যাই আয় হবে নর্মাল কর হবে। একটা সমস্যা হয়ে গেছে, আমরা টকশোতে যখন কথা বলি, এখানে আরেকটা ক্যাডার সৃষ্টি হয়েছে না। টকশো ক্যাডারে বলার সময় আপনি দেখবেন যে আমরা এত পণ্ডিত, সবটা বলতে পারি, কিন্তু ওই চেয়ারে গেলে অনেক কিছু বলতে পারে না। টকশো ক্যাডার থেকে যিনি মন্ত্রী হয়ে যান তিনি এখন ভিন্ন সুরে কথা বলেন। মন্ত্রী অবস্থায় এখন উনি হয়তো এটা বলছেন, কিন্তু কিছুদিন আগে যখন মন্ত্রী ছিলেন উনি নিজে সঞ্চয়পত্র কিনেছেন এবং সঞ্চয়পত্রের টাকা নিয়েছেন। আচ্ছা, তো এখন আপনার সরকারের কিছু নির্দেশনা থাকে, তো সরকার যদি পলিটিক্যাল মাস্টার্স হিসেবে নিজেরা এগুলা সুবিধা অসুবিধা বেশি লেখাপড়া করতেন, এতে তো আবার ওনারা রাজনীতিবিদরা খেপে যাবেন। যারা আমলা হয় তাদের পড়তে হয়, কারণ তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়।
অনেকগুলো ঝামেলা যেতে হয়, কিন্তু রাজনীতির থেকে নেতা হইতে হলে তার নেতৃত্ব গুণ থাকলে বেশি পড়া লাগে না। তো তারা যখন নির্দেশনা দিয়ে যে এভাবে এভাবে করবো আয় বাড়ানো, তখন আমরা অনেক কিছু এরকম খুঁজে খুঁজে বাইর করে সরকারের কাছে প্লেস করে। ইট ইজ দ্য আলটিমেট ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট whether government will accept it or not. তার মানে যারাই সিদ্ধান্ত দিচ্ছেন অন্তর্বর্তী সরকার কি আসলে উদাসীন ছিল নাকি অবহেলা করেছে? কারণ আজকেই রিপোর্ট এসেছে যে যাদের হাম হয়ে মৃত্যু হয়েছে তাদের শতকরা 92% কোনো টিকাই পায় নাই। তাহলে এই টিকা পায় নাই, কখন পায় নাই? টিকা তো গত 2 বছরের মধ্যে পাওয়ার কথা ছিল। টিকা তো সরকারও বলছিল দিচ্ছি, কিন্তু টিকা তো এখন যারা হামে হচ্ছে এখনো তা তো টিকা পায় নাই। 92% টিকা পায় নাই, এবং যারা মারা গিয়েছে তাদের 92% টিকা পায় নাই। কিন্তু সরকার তো বলছে উদাসীন ছিল, কিন্তু তদন্ত করে না, দোষী ব্যক্তিদের কোনো শাস্তি দেয় না, কাউকে একটা নিন্দা পর্যন্ত করে না। উদাসীন শুধু ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল উদাসীন ছিল, আবার ভাবছে ইউনিসেফের হাত থেকে গেভির থেকে ছুটাইলে আমরা কিছু পাবো কিনা ও চিন্তাও করছে কাছে। এই কারণেই টিকাটা আনা হয় নাই, টিকাটা দেওয়া হয়। তো তুমি কি সে আগের মতোই আছো? থেকে আমি গেলাম তো আগের মতোই আছি। এখন টিকা তো এখন দেখা যাচ্ছে হাম যাদের হয়ে যাচ্ছে, আজকেই বেরোলো যে 92% তার মৃত্যুবরণ করতে 92% টিকা দেওয়া হয় নাই। তো টিকা তো দেওয়া হচ্ছে, এই সরকার তো শুরুর থেকেই টিকা দিচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই যে সোশ্যাল সেফটি নেটে যে পয়সাগুলি দিচ্ছে, এই শিশুদেরকে তো বাঁচাতে উচিত, এটা অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া আয়োজন করা উচিত ছিল, সেটা তো হয় নাই বোঝা যাচ্ছে। এবং এখনো মনে হচ্ছে এটা আলোচনার বাইরে চলে গেছে। 4জন 5জন দৈনিক শিশু মারা যাচ্ছে, কিন্তু এটা বিবেচনায় নিচ্ছে না, এটা আলোচনায় প্রাইম লাইনে আসতেওছে না। কিন্তু শিশুরা কিন্তু মারা যাচ্ছে, শিশুরা ভর্তি হচ্ছে, হামে এই হত্যা হচ্ছে, কিন্তু এটা চলমান। তো সুতরাং আমরা আগের মতোই আছি। এই বিষয়টা সম্পর্কে আমার ভালো ধারণা নাই, কিন্তু নড়াইল 2 আসনের সংসদ সদস্য জেলা জামাত ইসলামীর সভাপতি আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান প্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম থাকার অভিযোগের সমালোচনার পর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখানেও আমরা আগের মতোই থেকে গেলাম, নিজেদের আত্মীয় স্বজন এমনকি ছেলে মেয়ের নাম বরাদ্দ দিয়ে দিচ্ছি। ঐচ্ছিক তহবিল যেটা দেবে বলতেছে 5 বছরে 50 কোটি না কত কিরকম একটা, না 50 ওই লাখ। তালিকায় পিএস কেন ঐচ্ছিক তালিকা এমপি সাহেবদের জন্য কেন? তারা নিজের মতো করবেন, কারণটা কি? ম্যান্ডেটরি যে 3-4টা কাজ যারা সংসদ সদস্য হন তাদের, সেখানে তো জনগণের রাস্তাঘাট করা, উন্নয়ন করা, এটা তাদের ম্যান্ডেটরি কাজ নয়। তাদের তো আইন প্রণেতা হিসেবে থাকার কথা। এগুলো হইল পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আস্তে আস্তে তা করাপ্ট করার জন্য, এক চরিত্র হননের জন্য, বাগে আনার জন্য এভাবে করেছে, ঘুষ দেওয়া শুরু করেছে। যেমন একসময় প্রথম এরা আবার অসন্তুষ্ট হন কিনা, জিয়াউর রহমান সাহেব এসে সাংবাদিকদেরকে প্লট দিলেন, প্রেস ক্লাবে প্রথম উন্নয়নের জন্য 1 কোটি দিলেন। মাঝে যাচ্ছে কি, আপনি যদি বৈষম্যহীনভাবে ইউনিফর্ম রেটে করেন তাহলে সব দিকের জন্য একটা পলিসি করে করবেন। এখন প্রেস ক্লাবে যাবেন, সেখানে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য 1 কোটি দিবেন, তাহলে টু প্লিজ দেম। সাংবাদিকদেরকে কিছু ফ্লট দেবেন টু প্লিজ দেম। এরশাদ আইসা বললো যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি, এগুলো হইল লিগ্যালাইজড ব্রাইবিং। আপনি আইনি কাভারে নিয়ম নীতিতে করে ঘুষ দিচ্ছেন, দরকার তো নাই। নিয়ম নীতি আপনার যে গরিব জনগণের জন্য যা হবে আরেকজনের তা হবে। বাড়তি হবে কি, আমি এখানে অফিসে চাকরি করব, আমার জন্য একরকম বেতন ধার্য হবে, একটা নিয়ম নীতি থাকবে। কিন্তু তারপরে যেটা বললেন বরখাস্ত করের বা বাদদের, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি কঠোর না হয়, অ্যাকাউন্টেবিলিটি যদি যার যটুক করার সেটুক না হয়, তাহলে যা ঘটার তাই হবে। আবার সেটা হতে গেলে মুখ সিনা মুগের ডাল, আমরা আর মামারা একসাথে হবে। আপনার একটা গল্প বলি, সব তো কঠিন কঠিন কথা হয়। ওই যে বাড়িতে দারোয়ান রাখছে, নাইট ডিউটি তার, রাত্রে সে যখন থাকবে পাহারা দেবে। দারোয়ান ভীষণ হুজুর মানুষ। তো রাত্রে স্বপ্নে দেখছেন মালিক যে প্লেনে যাবে সেই প্লেনটা ক্র্যাশ করবে। বলল যে সকালে আপনি স্যার যাবেন না, এই প্লেনটা ক্র্যাশ করবে, আমি স্বপ্নে দেখেছি। তো ঠিকই মালিক গেলেন না, হুজুর মানুষ, কিন্তু ওই প্লেনটা ক্র্যাশ হলো।
তাহলে এরে কি পুরস্কার দিতে হয়? এরকম একটা দরবেশ তার জীবন বাঁচাই দিল। তার হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে তার পুরস্কারটা হয়েছিল হি ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য নাইট গার্ডশিপ। কারণ তার তো চাকরি নাইট গার্ড, জাগন থেকে কাজ করার, উনি ঘুমায় স্বপ্ন দেখলেন কেমনে? তাহলে এই হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম থাকবে। আমাদের এক সচিব হঠাৎ করে রাত্রে 2টায় এক জায়গায় গেলেন ইন্সপেকশনে, বেশ আগের গল্প। তো দারোয়ান যিনি আছেন গেট খোলার ওই মন্ত্রণালয়ের, সে তো গেট খোলে না। উনি পরিষদের, আমি তো এই তোমার যে অফিস এই সাহেবেরও উপরের মন্ত্রণালয়ের সচিব, বলে যে আমি আপনাকে চিনি না। আপনি স্যার সচিব আছেন, চিনি না। আমি চিনি আমার উপরে যে সুপারভাইজার, তাকে চিনি। আমার সুপারভাইজার সাহেবকে বলেন, উনি হুকুম দিলে খুলে দেব, খুলে নাই। তাহলে সুপারভাইজার শুনে তো বললে তুমি সচিব, বলে যে না স্যার আমার তো খোলা। হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যেটা থাকবে, সেখানে যদি আপনি কঠোর না হন, আপনি বানরকে আদর করে কোলে পুষবেন, বলে বসে খাওয়াবেন, তারপরে বানরের বাদনামি সারানোর জন্য খাওয়ার পরে তারপর দেশে 2টা ব্যাট দিতে হয়, তাহলে বানর আবার তার নিজের জায়গায় চলে যাবে। তা না হইলে বানর আস্তে 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 রাজার মাথায় উঠে। তখন উজিরকে বলে, উজির কষ্ট লাগছিল তো কেন দেই নেই? বলে যে হ্যাঁ রাজা বুঝেছি, এই জন্য আপনি সবসময় রাজা, আমি উজির। যার যতটুক প্রাপ্য সেখানে তাকে সেই সাজা দিতে হবে। সেটুক এনশিওর করতে না পারলে আপনার এটা হবে। জনাব এম এ আজিজ, আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা তো এতক্ষণ পর্যন্ত যা শুনছি আমরা আগের মতোই আছি। তো জামায়াতকে জানতে গেলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে এমপি শাহজাহান চৌধুরী এই কথা বলেছেন যে জামাতকে জানতে গেলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাতের বয়স কিন্তু 100 বছর হয়নি। 100 বছরের ইতিহাস কেন জানতে হবে? আপনার কি মনে হয়, আসলে কি 100 বছরের ইতিহাস জানা দরকার? শাহজাহান চৌধুরী তো কথা বললে তো সূর্য চেঞ্জ হয়। শাহজাহান চৌধুরীর কথা শুনে আমার মনে হয় আলোচনা করে তার গুরুত্ব বাড়ানো হয়। শাহজাহান চৌধুরী কি না বলে বলেন। একই সাথে তারা আরো কিছু কথা বলেছেন। এটিএম আজহার বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করা হবে। আবার উনি বলেছেন জামাত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? জামাত ইসলামকে আসলে এটা মনে করছে যে তারা যদি না থাকে, শূন্যস্থান পূরণ করার মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই, মানে এনসিপি নাই, তাদের মিত্র যারা আছে তারা নাই মানে জায়গাটা শূন্যই থেকে যাবে। না, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইছেটাকে কেউ চায় নাই, কিন্তু ওনারা বলেছেন আর কি যে শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগ চলে গেছে, শূন্যতা দাম বাড়ানোর জন্য বলতে হয় না। শূন্যতা থাকবে না তো, শূন্যতা থাকে না তো। কারণ এখন কিন্তু তারা রাজনৈতিক যতই বলেন, এই যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে তারা চিপায় পড়েছে। এখন তারা আবুল তাবুল বলতেছে। যেমন তারা জামাতের, আপনি যে বললেন এক জামাতের এক নেতা তার জামানত ব্যতি রেখে ইসলামী ব্যাংক থেকে তার ওয়াইফের নামে প্রায় 2.5 কোটি টাকার মতো লোন নিয়েছে, জামানত নাই। উনি বিশ্বস্ত, উনি টাকা ফেরত দিবেন। একটা টেলিভিশনে শুনলাম, সে বললো যে আমার ওয়াইফ আপনার এটা হোম লোন হিসেবে এটা পাইতেই পারে, সে আমার ওয়াইফ বিশেষজ্ঞ ডাক্তার, পাইতেই পারে। বলেন আপনি, জামানত ছাড়া লোন হয়? সাধারণত হোম লোনে হোমটাই মর্টগেজ থাকে। হ্যাঁ, হোমটা তো কোনো মর্টগেজ দেয় নাই তো। টেলিভিশন তার সাক্ষাৎকার শুনেছি আমি। তো সুতরাং এইভাবে এখনো জামাত ইসলাম যে আগে বলে, ধরেন হ্যাঁ তাদের হয় কি, শোনেন, এই যে আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাকে বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে। সুতরাং ওনাদের ভিতরে কাঁপুনি উঠেছে। ওনারা ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়েছে, তা আমাদের কি সমস্যা, আমরা খুশি, হ্যাঁ আমাদের তো নিষিদ্ধ করেছিল ইত্যাদি ইত্যাদি। এখন আমার মনে হয় ওই ফোবিয়াতে ভোগে যে এখন তারা আন্দোলনও করতে পারতেছে না। আন্দোলনের মাঠে নামলে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, সরকারের হাতে তো অস্ত্র তুলে দিছে, তাদের অ্যাক্টিভিটি তো নিষিদ্ধ করতে পারে তো। এখন আবার ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেলে বিএনপিরও করতে পারে। এই ধরনের ওপেন এন্ডেড আইন তো করা সংসদে ঠিক না। এবং জামাত ইসলাম উপস্থিত ছিল, বরং এনসিপি বেরিয়ে গেছিল। সুতরাং জামাত ইসলাম এখন যে অবস্থায় আছে, আপনাদের বিশেষ করে ভূ রাজনীতির প্রেক্ষাপটে, তাতে জামাত ইসলাম যে মাইলেজ পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও আর পাচ্ছে বলে মনে হচ্ছে না। সুতরাং এই যে শাহজাহান চৌধুরী, সে তো অনেক কথা, অনেক ভিডিও তার আমার ধরা আছে এখানে, সে অসংলগ্ন কথা বরাবর বলে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে এই ধরনের পাগলামি আলোচনার ভিতরে অংশগ্রহণ না করাই ভালো। গুরুত্ব বেড়ে যায় নাকি? গুরুত্ব বেড়ে যায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফেরার কথা ভাবছেন, এবং তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক সমাধানের আশা করেন, বা তিনি রাজনৈতিক সমাধানের পক্ষে।
এবং তিনি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন সব বাধা এবং ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এই বছরই দেশে ফিরবেন। আপনার কি মনে হয় এই কথার কতটুকু প্রেডিকশন লেভেল আমরা করতে পারি? এই কথা কি আসলে টিকবে? এই বছর তিনি দেশে ফিরবেন? এই যে পুশিন টুসিন মিলা তারেক রহমানের বিদেশে সাক্ষাৎকার নিয়ে ভারত একটা চাপে আছে। এও হতে পারে যে এটাকে ক্যামোফ্লেক্স করার জন্য এটা করছে, এবং এটা করতে এটা আরেকটা ভুল শেখ হাসিনা করলো। কারণ এই মুহূর্তে যদি তিনি যেহেতু বলতেছেন যে তিনি এদেশে চলে আসবেন, তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং তার জন্য আসা হবে না। তার যেটা আগে একটা আলোচনা ছিল যে রিফাইন আওয়ামী লীগ একটা হওয়ার কথা, সেটা করে অর্থাৎ ভারত তার পক্ষে আছে, ভারতের ইয়ে নিয়ে সরকারের সাথে সমঝোতা করে, আগে যেমন জহুর আতাজউদ্দিন আওয়ামী লীগকে অর্গানাইজ করছে, তিনি ডিস্টার্ব হন নাই, তিনি এসে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে, ওরকম একটা পরিস্থিতিতে পথে যাওয়া উচিত ছিল। তিনি এখন যদি আসতে চান, এটা একটা আমি বলবো যে একটা তার জন্য বিপজ্জনক হবে এবং আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। রাজনৈতিকভাবে আপনি এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন, বা কি আপনার মনে হচ্ছে এই বক্তব্যে যে তিনি এই বছরই দেশে ফিরবেন? তাকে কিন্তু একটি আদালত সাজা দিয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চালু রয়েছে, এবং তার দল আসলে বাংলাদেশে কোনো সংগঠিত আচরণ কিংবা কোনো ইতিবাচক কোনো আচরণ কিন্তু করতে পারছে না। এটাতে যাওয়ার আগে আমি বলি, শেখ হাসিনা তো প্রায় দুঃখ করতেন যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। তখন আমি একটা কলামে লিখছিলাম, শেখ হাসিনার মধ্যে এটা এখন জেনে রাখা ভালো যে তারও যদি এরকম কোনো পরিণতি হয় কোনো সময়, খোদা না খাস্তা, তাহলে তখনও কিন্তু আওয়ামী লীগ কেউ করবে না, এই প্রতিবাদে আসবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর জন্য আসে নাই, তার কিছু হইলেও আসবে না। যেমন উনি যে এখন গেলেন, ওনার জন্য কি কেউ প্রতিবাদ করেছে? ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি, আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাড়ছে। ঐকিক নিয়মের কথায় যদি আসি আপনার এই প্রশ্নের উত্তরে, আমরা নর্মালি বলি ঐকিক নিয়মটা খুব প্রিয় জিনিস। 3.5 বছর ক্ষমতা থাকার পরে, বঙ্গবন্ধুর পিরিয়ডে হত্যার পর ক্ষমতায় আসতে আবার 21 বছর লেগেছে। তো এখন এই ঐকিক নিয়মে করতে গেলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যায় ক্ষমতায় আসতে গেলে। যদি তিনি আসেন তাহলে রবার্ট ব্রুস হবেন, অসুবিধার কিছু নেই, রবার্ট ব্রুস বারবার হয়েছেন। ইয়েস, আই ডু এনকারেজ অ্যান্ড আই ডু ওয়েলকাম। উনি যদি বঙ্গবন্ধুর কন্যা হন, শেখের বেটি হন, শেখের বেটি পালায় না বলেন, উনি তো পালান নাই, উনার সসম্মানে পাঠানো হয়েছে। এখন যে উনি এসে বলতে পারেন যে আমি পালাইনি, আমি ফেস করব, উই ডু ওয়েলকাম। আমরা দেখার অপেক্ষা থাকব। জনাব এম এ আজিজ, আপনাকে একদম সম্পূর্ণ একটা অন্য কথা বলি। এখানে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগও সেই আগের মতোই আছে, তারা একই রকম আচরণই করছে। একটু আগে যে কথা হচ্ছিল যে সরকারি কর্মকর্তাদেরকে সুবিধা বাড়িয়ে দেয় বা এমপিদেরকে সুবিধা বাড়িয়ে দেয়, এটা এক ধরনের ইনস্টিটিউশনাল ব্রাইবিং বদিউর রহমান সাহেব বলছিলেন। আমরা আরেকটা বড় উপহার দেখতে পাচ্ছি, পত্রিকা এসেছে, আমেরিকার প্রেসিডেন্টকে কাতার একটা বিমান দিয়েছে। প্রশ্ন সেটা নিয়ে না, দিতেই তো পারে, কারণ প্রেসিডেন্ট সাহেবের যে বিমান দুটি পুরনো হয়ে গেছিল অনেক, 747 অনেক পুরনো, যদিও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিমান বলা হয় 747 জাম্বো জেটকে। তো কাতার একটা খুব চমৎকার বিমান দিয়েছে এবং সেই বিমানটা প্রেসিডেন্ট সাহেব গ্রহণও করেছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সংবাদ আছে, মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বোয়িং কোম্পানির সাথে দুটি নতুন 7478 উড়োজাহাজ তৈরির চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সরকার, কিন্তু বাজেট বৃদ্ধি এবং নানা জটিলতার কারণে সেই কাজ ঝুলে আছে। আমেরিকা বোয়িং কোম্পানির সাথে চুক্তি করে দুইটা নতুন বিমান বাজেটের কারণে ঝুলে যায়, আমরা 15টা কিনি না। আমি জেনেছি যে $29 ট্রিলিয়ন আমেরিকার লোনই আছে।
না, সেটা তো আর- আছে অভ্যন্তরীণ লোন, আচ্ছা, কিন্তু বাজেটের কারণে তারা নিজেদের কোম্পানি, নিজের দেশের কোম্পানির কাছ থেকে প্রেসিডেন্টের জন্য 2টা বোয়িং কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে। আর আমরা 15টা কিনবো, ইউনূস সাহেব একটা চুক্তি করে গিয়েছেন। করে গেছে। তো প্রেসিডেন্ট যেটা পারে না বাজেটের জন্য কিনতে আমেরিকার, সেটা আমরা আমরা 15টা। হ্যাঁ 14টা অলরেডি আমরা এগ্রিমেন্ট করে ফেলছি, নিয়ে আসব, সেই বাজেট আসবে। অর্থাৎ আমরা নিশ্চয়ই লোন টোন করে কারো কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা আনবো, টাকা আনার পরে সেটা আবার দিতে পারবো না, আমরা ব্যাংকরাপ্ট হব। আমাদের তো অসুবিধা নেই, কিন্তু আমেরিকায় যেহেতু ট্রাম্প ব্যবসায়ী, সে ব্যবসা বোঝে, টাকার মর্ম বোঝে, এই জন্য টাকার জন্য সারা হ্যাঁ, উনি কিন্তু বলেছেন যে উনি আসলে এই জিনিসটা ওইভাবেই করেছেন যাতে আমেরিকার উপরে প্রেসিডেন্টের কারণে আর্থিক চাপ তৈরি না হয়। না, তা না। কাতারও কিন্তু তার ওই মধ্যপ্রাচ্যে তার এজেন্টই বলা যায়, ট্রাম্পের এজেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু ইরান কিন্তু তাকে তার ওখানে কিন্তু যে রাডার ছিল, রাডারও ধ্বংস করে দিচ্ছে, এবং যার ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু ইরানের বিপক্ষে দাঁড়াতে পারে নাই। এখন কাতার হয়তো একটা বিমান দিয়ে এখন দুঃসময় পড়ছে, ট্রাম্পকে হয়তো উপহার হিসেবে দিল। হ্যাঁ, কারণ ট্রাম্প তো সারা বিশ্বের টাকার জন্যই যত কিছু করতেছে, সব কিছু অর্থ যোগানের জন্য। ধরেন নরিয়াগার থেকে শুরু করে 4-5টা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে সে হত্যা করে ফেলেছে। খেয়াল করে দেখেন, এখনো তো মাদুরো তার দেশে তার ওয়াইফ সহ বিচারাধীন। কি নৃশংস রাষ্ট্র! তার সাথে পক্ষে থাকে লোক, রাষ্ট্র থাকে। এবং কাতারও ছিল। এখন দেখছে কাতার যাই বলেন না কেন, হ্যাঁ সমঝোতা হয়েছে। জিনিসটা আমার কাছে বেশ মজা লেগেছে, হ্যাঁ, মজা তো আমেরিকানদেরকে আমেরিকার বিমান কিনে উপহার দিচ্ছে। দিচ্ছে মানে আপনার আম গাছ থেকে আম কিনে আপনাকে দিল। না, এই জন্য দেখেন মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে করছে এবং সব জায়গায় ট্যাক্স বাড়াইছে, তার টাকা নাই বলে। অথচ সে তার নিজের বিমান নাই, সে বিমান কাতার থেকে উপহার নিছে। কাতারের কত টাকা আছে? কাতার তো ইরানের আবার ভূমি খাবে, একবার খাইছে তো, রাডার ধ্বংস হয়ে গেছে, আন্দা করে ফেলছে হ্যাঁ ট্রাম্পকে। এখন রাডার তো ওই ইরানের যে যাইতো, ড্রোন যাইতো, যা যাইতো দেখতে পাইতো, এখন তো অন্ধ, দেখতে পায় না তো। পুরনো যে হ্যাঁ, ইসরায়েল যা লেবাননে মারে, ইরানের দিকে ওখানে একটা চুক্তি হয়েছে, অদ্ভুত চুক্তি, যেখানে আক্রমণকারী বলেছে যে সে ওখানেই থাকবে, সেখানে যাবে না, এবং বেশ হাসি মুখে চুক্তিটা হয়েছে। জনাব বদিউর রহমান, আপনাকে একটা সংস্কৃত শ্লোক ছিল পুরনো, সেটা একবার বলি। সেটা হচ্ছে ঋণং কৃত্যা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। তো ঋণ করে ঘি খাও এবং সকলে সুখেই জীবনযাপন করো। তো আমরা যে এত ঋণ নিচ্ছি, আরো ঋণ নিলাম, বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটা ঋণ নিচ্ছি, IMF এর কাছেও ঋণ চাইছি, আমাদের অবস্থা কি সেই সুখের জীবন কাটানোর মতো অবস্থা হচ্ছে যে ঋণ করিব, ঘি খাইব, বাঁচিবই যদি সুখেই বাঁচিব? এটার উত্তর আপনি ওই যে আমরা প্রাইমারিতে যেগুলো পড়ে আসছি, গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, কিন্তু ছেলের বিয়েতে সে ভুয়া ধুমধাম করিল। এখন ঋণ আমাদের কোনো সরকার, এটা সবসময় বলে আসতেছি, কারণ একমাত্র বঙ্গবন্ধু সরকার ছাড়া বাকিগুলো তো সবগুলোর সাথেই কাজ করেছি মোটামুটিভাবে। ইউনিসেফটা তো আর চাকরিতে নেই, পাইনি। এদেরকে যা দেখেছি, কোনো সরকার ক্ষমতায় এসে এইটুক একবার সিদ্ধান্ত অ্যানাউন্স করে না যে আমি পরের মেয়াদে ক্ষমতায় আসবো কিনা সেটা আমার বিবেচ্য নয়, কিন্তু আমি জাতি গঠনের জন্য, যেটা প্রথম দিকে আলাপ হয়েছিল, আমার জাতি গঠনের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই স্কিমগুলো বাস্তবায়ন করব, করে না। কেউ কিন্তু ঋণ কমাতে পারে নাই, সবাই ঋণ বাড়িয়ে কমাবে কোত্থেকে? কমানোর তো আগ্রহই নেই। ভিক্ষাবৃত্তিতে বেশি আগ্রহ হয়ে গেলে আপনি ERDটা, যেটা আগের এক্সটার্নাল রিসোর্সের ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন, বেদরকারি, ওটার কাজে তো হলো ভিক্ষা করা। আমি সবসময় বলি, আমি ERDতে এডিশনাল সেক্রেটারি হিসেবেও চাকরি করেছি, ডেস্ক অফিসার হিসেবেও করেছি। ওইখানকার ক্রেডিট ছিল যে সচিব প্যারিস কনসিডিয়ামে ব্যাগ নিয়ে বেশি ঋণ আনতে পারত, তিনি তত বড় জাবরেল সচিব, অর্থাৎ ভিক্ষা যে বেশি করতে পারত। তফাৎটা কি? রাস্তার যে ভিক্ষুক বাটিয়াতে তার সেরা জামা, মলিন চেহারা, বাটিয়াতে চায়, আর রাষ্ট্রীয় ভিক্ষুক স্যুট টাই পরে স্নো পাউডার লাগিয়ে ওইখানে ভিক্ষা করে। এই ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য
কোনো সরকারের কোনো উদ্যম ছিল না। ডক্টর মশিউর রহমান যখন ইয়াডির সচিব, তার আগে ছিল লুৎফুল্লাহিল মজিদ। তো আমি তো প্রথম মহিত সাহেব যখন ইয়াডির সচিব, সেই সময় তার দেখলাম, ওই সময় অবস্থা দেখলাম। তো মশিউর রহমান সাহেবকে আমি একদিন বললাম যে স্যার, এখানে ৭৬টা সেকশন আছে, বেদরকারি ৭৬ সেকশন, এতগুলা উইং, 2টা এডিশন সেক্রেটারি দরকার নাই তো। আমি কথা প্রসঙ্গে বললাম যে স্যার, আমাকে যে ডেস্কে দেয়া হয়েছিল সেই ডেস্কে চাকরি করার সময় প্রথম আমি বেতনের চেক আসলে ক্যাশ সরকার চেকটা নেওয়ার সময় আমি অন্য দিকে তাকাইয়া সই করে নিতাম। এটা ক্যাশ সরকার 2-3 বার দেখার পরে বলল, স্যার আপনি চেক নেওয়ার সময় আরেক দিকে তাকাইয়া সই করেন কেন? আমি বললাম যে বাবুরের লজ্জা লাগে যে বিনা কাজে সরকারের বেতন নিতেছি, 7 দিনে একটা চিঠিও তো ওষুধের অনুমান হিসাবে, পথ্য হিসাবে আমার কাছে আসতেছে না। তাহলে আপনি এই যে পালতেছেন শক্তভাবে, ফরেন মিনিস্ট্রিকে একটা উইং দিলেই ইয়াডির কাজ চলে। এখন আপনি ভিক্ষা বেশি করবেন, ফিলফারেজ বেশি হবে, চুক্তিতে বেশি বাইরে যাবেন, কনসালটেন্ট বেশি হবে, হ্যাঁ, তারপরেও তো আমরা ওই প্রজেক্ট এইড আসলে সেটা বেশি খরচ করতে পারি না। আমরা দেখেছি শেখ হাসিনা সরকার একটা বৃহৎ সমালোচনা ছিল যে তারা ঋণের পরিমাণ অনেক বাড়িয়েছেন, ইচ্ছা মতো ঋণ নিতেন আর সেগুলা দিয়ে এখন বাকি জনে কি কমাবে? সেখান থেকে তাহলে আমরা ফিরছি না। আমরা ফিরছি কোথায়? বাকি জন কি এখন বলতে পারবে যে ঠিক আছে, আমি ওই যে IMF এর যে ঋণটা এখনো ডিসবার্স হয় নাই, যে অংশ আছে আমি নেব না? পারবে নাকি? এটা পাওয়ার জন্য যে দেশপ্রেমের শক্তি দরকার, জনগণকে উদ্বুদ্ধ করার সে নেতৃত্ব নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি জীবনের প্রথম সরকারি পয়সায় বিদেশ গেলাম কোরিয়া, সাউথ কোরিয়া, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, বয়স কম। ওখানে গিয়ে যে অবস্থা দেখলাম, তাদের দেশপ্রেমের যে অবস্থা দেখলাম, গল্প শুনলাম, তাদের একবার রাইস প্রোডাকশন কম হয়েছে। তাদের প্রেসিডেন্ট মোস্ট প্রবলি পার্ক চুন হি ছিল, তারপরে তো চুন্দু ওয়ান আসলো, জাস্ট রেডিও টেলিভিশনে ভাষণ দিল যে আমাদের ফরেন রিজার্ভের যে অবস্থা, তাতে আমরা চাল আমদানি করতে চাই না, কোরিয়ানরা পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত একবেলা ভাত খাবে না, অন্য কিছু খাবে, সি উইচ খাবে। তারা খায় নাই, তাদের চাল আছে, খায় না। আমি কোরিয়াতে সিউইড এখন খুবই জনপ্রিয়, এবং কেন খাও না, রকমের সিউইড পাওয়া যায়, কেন খাও নাই? আমি তার জন্য বলে যে আমাদের নেতা বলেছে। এক দেখলাম দেশপ্রেম, দ্বিতীয় দেখলাম আমাকে, এটা আমি আরও এক জায়গায় বলছিলাম, আমাকে ওরা বলল কথা প্রসঙ্গে, তুমি যদি $10 উইদাউট লিগ্যাল ওয়ে পাসপোর্টে এন্ট্রি না করে আমাদের এখানে কেনা বেচা করতে পারো, তোমাকে $10,000 দিয়ে দেবো। বাঙালি বুঝি পারিনি। আমাদের কোনো কিছু বদলাচ্ছে না কেন? এটা আপনার কি ধারণা? এটা কি আসলে সদিচ্ছার অভাব, নাকি সরকার আসলে এক ধরনের চাপের মধ্যে আছেন বলে সরাসরি খুব বড় ধরনের কোনো পরিবর্তনে যেতে পারছেন না? না, কাউকে দায়ী করলে হবে না। যেমন বদিউর রহমান স্যার, তিনি সেক্রেটারি ছিলেন, তিনি বহু দায়িত্ব পালন করেছেন, ওনার সময় ঠিক হলো না কেন? কারণ উনি একা একটা প্রশাসনে ব্যক্তিগতভাবে কিছু করতে পারেন নাই। হ্যাঁ, দ্বিতীয় ধরেন, সরকার স্বাধীনতার পর থেকে সরকার আসছে, সরকার যাই বলেন, পলিটিশিয়ান তো দেশ চালাবে, আর পলিটিশিয়ান দেশটা ঠিক করবে। শুরুর থেকে কোনো সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, আমি যেটা বলবো সেইভাবে কাজ করতে পারে নাই, যার ফলে আমরা আস্তে আস্তে সর্ব সেক্টরে আমাদের অনেক সুযোগ এগিয়েছি, সব সেক্টরে আমরা পিছিয়ে গেছি। এখন পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এমন জায়গায় চলে গেছি, আপনি যেটা বললেন যে আমরা পিছিয়ে পড়ছি, এমন জায়গায় চলে গেছি, এখন সরকার যেটা আসে সে সরকারে থাকার জন্যে লোন করা ছাড়া তো কোনো বিকল্প নাই, কারণ টাকা তো নাই। কারণ অপোজিশন থাকে আমাদের দেশে সবসময়। আপনি দেখেন সরকারি দল এবং বিরোধী দল, সরকারি দল বিরোধী দলকে নির্মূল করতে চায়, শেখ হাসিনাও চেয়েছে, পারে নাই, সে চলে গেছে। তারপরে এখন আবার বিরোধী দলও আবার ধরেন এখন যেটা আছে সেটা মাইলেজ পেতে চায় কথা করে করে, আবার যখন বিপদের আঁচ পায় তখন কিন্তু আবার কুসুম সম্পর্কও করে। যেমন তারেক রহমান বিদেশ থেকে ঘুরে আসলো, মালয়েশিয়া থেকে, চীন থেকে, তখন কিন্তু সব মিলে সংসদের সব মিলে তাকে প্রেইজ করলো এবং তার এটাকে সমর্থন করেছে, এবং প্রধানমন্ত্রী বলছে আমি যা করেছি দেশের জন্য, জনগণের জন্য, হ্যাঁ বলেছে, এবং সবাই একমত হয়েছে। কিন্তু এই কথাটা কেউ বলে নাই, কেউ বললো না। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু একবার 11টা সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। হ্যাঁ,
অর্থাৎ আমরা শিক্ষা ছাড়া, এখন বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া কোনো কাজ হবে? আপনি তো ডক্টর মানুষ, আপনি বলেন তো দেখি, এই যে যেসব এখন যে মডার্ন কাজগুলি হচ্ছে, আমাদের দেশে প্রবাসী আয়, তো প্রবাসীরা তো আগামী 8 থেকে 10 বছর পরে কেউ নেবে না। প্রবাসীর আয় এটাও থেমে যাবে, কারণ এখন প্রযুক্তি তো মানুষকে বেকার করে দিচ্ছে। আমাদের দেশেও শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে আসলে আমরা দেশটা যখন স্বাধীন হলো, তখন থেকে দেশটা যদি গড়ার চেষ্টা করতাম, তাহলে বোধহয় দেশটা এতদিনে দাঁড়িয়ে যেত। আমরা দেশটাও গড়ার চেষ্টা করি নাই, আমরা শুধু ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার চিন্তা করেছি, আমরা জাতি গঠনের চেষ্টা করি না, এই জন্য দেশটা পিছিয়ে গেছে। জনাব বদিউর রহমান, সংসদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে বিরোধীরা শুধু ক্ষমতার ভাগের সংস্কারের কথা বলে, স্বাস্থ্য খাতের সংস্কারের কথা বলে না। আবার আরেকজন সংসদ সদস্যকে আমি দেখেছি, তিনি বলেছেন পদ্মা সেতু আর তাজমহল একই রকম, দুইটাই নাকি অহংকারের বহিঃপ্রকাশ। আপনার কাছে কি মনে হয়, প্রয়োজনীয় কোনটা, অপ্রয়োজনীয় কোনটা? এটা নিয়ে আমাদের সংসদ সদস্যরা কেন কথা বলেন না? আর যখনই তারা কথা বলেন, কেন তারা সবসময় প্রতিপক্ষের দোষ বিবেচনা করার জন্য কথা বলেন? অনেক ইতিবাচক ঘটনা কিন্তু ঘটছে, তার মধ্যে একটা সংবাদ আপনাকে শুধু দেই। বাংলাদেশ থেকে হ্যাচিং এগ, মানে যেখান থেকে ডিম ফুটিয়ে বিশুদ্ধ মুরগির বাচ্চা তৈরি করা হয়, সেরকম এগ আমরা বা ডিম নাইজেরিয়াতে রপ্তানি করছি। এটা একটা সুখবর যে আমরা অন্য দেশের কৃষি খাতে অবদান রাখতে পারছি। তো সেই বিষয়গুলি কোনোদিন আমরা দেখি যে আলোচনায় আসে না, বা এগুলিকে উন্নতি করার জন্য কি করতে পারি সেটা আসে না। শুধু আসে কার কি দোষ, কোন সেতু, কোন ভবন, কোন কাজ, অহংকারের প্রকাশ। তাজমহলের সাথে পদ্মা সেতু তুলনা দেওয়া, এটা কি বেশ যৌক্তিক কিনা? আমি যখন যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষে অতিরিক্ত উপদেষ্টা হিসেবে কাজ করতেছিলাম, তখন জাপানিদের তো $200 মিলিয়ন লোন ছিল সেখানে। তো এক জাপানি, আমরা তাদেরকে একটা খাওয়া পান্ডাকার এনে, মোহাম্মদ আলী সাহেব আবার এই জিনিসগুলো ভালো করতেন, ভেরি অনেস্ট অফিসার, দক্ষ অফিসার, কিন্তু ডোনারদেরকে হিউমারে রাখার জন্য ভালো পার্টি দিচ্ছেন। কিন্তু জাপানি একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের থেকে লোন নিয়ে তুমি তোমার যমুনা সেতু করতেছো, এত বড় মাছ ভাজি দিলে এটার এক কোনাও তো খেতে পারি না, অপচয় কেন করতেছো? তো এটা তো জবাব নাই। এটা প্রটেস্ট করে আমি পরে যত পার্টি হইতো যেতাম না, সোনার গাতে পার্টি, আমি যাবো না, দরকার বেদরকার। এইবার বাজেট পাস হওয়ার পরে যদি আরেকবার খাওয়াটা বন্ধ করে, বাজেট পাস হয়, গরিব মানুষ, গরিব দেশ, কিন্তু বাজেট পাস হওয়ার পরে ওমরা সোমরা 1000, 1200, 1400 লোককে একটা বিরাট পার্টি করে খাওয়ায়, কেন বুঝি না। এবার দেখি ব্রেক থ্রুতে এটা বন্ধ করে কিনা। আরেক জাপানি আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা তখন 16 কোটি মানুষ, 32 কোটি হাত, তো এর মধ্যে বৃদ্ধ শিশুতে 16 কোটি হাত বাদ দিলাম, আর 16 কোটি হাত তোমার কাছ থাকলে তোমাদের আমাদের থেকে এত লোন নেওয়া লাগে নাকি? কোরিয়া স্বাধীন হইল কোরিয়ান ওয়ারের পরে, 51-এর পরে, আমরা তো অরিজিনালি 47-এ হইলাম, তো আমরা তো আগাইতে পারলাম না, ওরা এনআইসিতে চলে গেল, উঠলো। তো আমাদের একটা জবাব ছিল সুন্দর, যে হাত তো দুইটা, একটা হাত সবসময় নিজের পশ্চাৎ দেশে দিয়ে রাখি, পোকামাকড় থাকে বা কিছু হয়, অভ্যাস হয়ে গেছে, তাহলে এটা কাজ করতে পারে না। আরেকটা হাত সংস্কৃতিও আমরা অন্যের পেছনে দেওয়ার জন্য ব্যস্ত থাকি। আপনি সংসদের মধ্যে মোলায়েম মোলায়েম কথা, আমি সংসদেও তো চাকরি করেছি এবং ওখানে যাওয়ার বড় আগ্রহ ছিল। করতে যাইয়া মাসেক থাকার পরে ছেড়ে দেবাক্কে দিয়ে আসি, জমিরুদ্দিন সরকারের থেকে মুক্তি নিয়ে আসতে পারি না, পরে ছুটলাম। ওখানে যখন নিজের স্বার্থ আসে, তখন বাচ্চা কাচ্চারা একটা অফিস চাইতেই পারে, এমপি হইলে একটা গাড়ি চাইতেই পারে। নূতন মাস্তান সৃষ্টির জন্য উপজেলাতে তাদের অফিস দেওয়ার কথা উঠতেই পারে। আগে গাড়িটা, এখন গাড়ি নেবে না বলছে না, প্লট নেবে না বলছে না, তো তাহলে আরেক দিকে পোষাইতে হবে। তো এখানে বিরোধী দল যেটা বলতেছেন, বিরোধী দল পেলেন কোথায়? আমি এখনকার সংসদে বিরোধী দল আছে এটা বলি না, দল একটা। বিরোধী দল যেটা হয়তো দুই পক্ষই, বাজাই বাংলাদেশ জামাত ইসলামী আর বাজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুইটা তো এক দল। বেগম জিয়ার এক ফোঁটা রহমতের জন্য জামাত জিব্বা 10 হাত বের করে রাখতো সবসময়, দুইটা মন্ত্রিত্বে গেল, কেমন সেই এক দলটা দেখলো যে সুযোগ আসলো, অতএব
যে আলী তাদের নিষিদ্ধ করছে এখানে 100 হইয়া, আর বাজাদুর দেখলো 28 অক্টোবর সে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে তাদের পল্টন পুরা তছনছ করে দিল। অথবা একজোট হয়ে এখন আলীকে ঠেকাতে হবে। আলী ঠেকানোর জন্য নিষিদ্ধ রাখতে হবে, রাখলো, যেটা খোদ প্রেসিডেন্ট জিয়াও করে নাই। বাকশাল শেষ হওয়ার পরে উনি বহুদলীয়র মধ্যে আলীকেও রাজনীতি করার সুযোগ দিয়েছে, এটা করে দিল ঠেকানো। বিরোধী দল নাই, যেগুলা মাঝে মাঝে বলে পদ্মা সেতু দেখতে তাজমহলের মতো, হাতি যে অংশ যেমন দেখে, বাগ্যির যে বলে নাই যে হাসিনা করছে পদ্মা এটা ভাঙ্গে ফেলো এখন। এমনি তো বাগানে হাঁটার সময় একজন বলতেছে ফিলারের গোড়ায় বালি উঠে ফেলতেছে, কি জন্য? ওর ব্যাগ কইলে ফিলারের গোড়ায় বালি বেশি উঠাইলে একার কোনো রকমে একটা ফিলার যদি পইরা যাইতে পারে তাহলে এবার আরও শক্ত করে বলা যাবে সমস্ত টাকা মাইরা ইন্ডিয়া নিয়ে গেছে, এই জন্য পদ্মা সেতু ফিলার পড়ে গেছে। তা আপনি অন্যের পিছনে হাত দুইটা, একটা অন্যের পিছনে রাখবেন আর একটা নিজের পিছনে রাখবেন, যে সংস্কৃতি চলতেছে সেটা চলবে। আপনার এই সংস্কৃতি তাহলে আমরা আগের মতোই ছিলাম, আগের শুনেন, মতোই আছি। আগের মতো আছেন না, আপনি রাজনীতি দেখেন না, পারিবারিক রাজনীতি না, বড় দলগুলো কি পারিবারিক। হ্যাঁ, কিন্তু পরিবারের যোগ্য লোক থাকলে সে কি পাবে না? পরিবারের যোগ্য লোক হইলে আরে আর যোগ্য ছিল না। যে সময় তারেক রহমান সাহেবকে সিনিয়র যুগ্ম মহাসচিব করছে তখন তার বাপের আমলের বড় যোগ্য কেউ ছিল না। তারা অনেকেই বয়স হয়ে গিয়েছেন, আরে না, মৃত্যুবরণ এখন করেছেন। না, আগের আর থেকে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য তো আসলে শুনেন, বাংলাদেশে শুনেন, আইকন লাগে। এখানে দলগুলা পারিবারিক দল হওয়ার পরে এই জাতীয় কালচার চলবে, তখন এই পুষতে হবে, চলতে থাকবে। কিন্তু আমরা জনাব এম এ আজিজ আপনার কাছে আসি, এখানে নিশ্চয়ই আপনি একটু দ্বিমত করবেন, আমিও একটু করেছি আলোচকের সাথে, যদিও করা উচিত না, কিন্তু আমি আপনার কাছে অতি সংক্ষেপে জানতে চাই, এই যে আজকে আমরা একটু রসিকতা করে এই আলোচনার বিষয়টা দিয়েছিলাম যে আগের মতোই আছো নাকি বদলে গেছো, তো আমাদের বাংলাদেশকে কি দূর থেকে দেখে আমাদের যারা উন্নয়ন সহযোগী, যারা বন্ধু মিত্র, তারা কি এই গানটাই গাইবে যে তুমি কি সে আগের মতোই আছো? না, আগের মতোই আছো নাকি বদলে গেছো? বদলেছে পিছনের আসলে? দিকে বদলে গেছি, সামনের দিকে এক ফোঁটাও আগে। পিছনের দিকে বদলে হচ্ছে, হ্যাঁ, মানে আমরা ফিরে বদলে যাচ্ছি, বদলে অতীতে। গেছি, কিন্তু আমরা পিছনের দিকে পিছেতে এমন জায়গায় গেছি, দেশটা কই যাবে আমি বুঝতে পারতেছি না। আমাদের বয়স শেষ, ধরেন এখন আমরা তিনজনেরই বয়স শেষ, আমাদের জেনারেশন কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, এটা আমাদের বুঝতে খুব কষ্ট হচ্ছে। সুতরাং আগের মতোই, আপনি বলছেন না যে তুমি কি আগের মতোই আছো, আসলে আগের মতো নাই, পিছিয়ে গেছি, পিছিয়ে যাচ্ছি, পিছিয়েতেই থাকবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।